অ্যাট মিডনাইট চ্যানেলের সমস্ত গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না আমাদের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ অ্যাট মিডনাইট। আজ তোমরা শুনবে লেখক শাহরিয়ার কবিরের কলম থেকে নিশাচরের বাড়ি। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধারে রয়েছি আমি আসগার। শুনতে থাকো অ্যাট মিডনাইটের আজকের বিশেষ নিবেদন শাহরিয়ার কবিরের কলম থেকে নিশাচরের বাড়ি। ভয় পেতে যে মজা লাগে রাঙা দাদুর গল্প না শুনলে শামুরা কোনো দিন বুঝতে পারতো না। নিশির গল্প শোনার পরদিন সকালে ওরা জানতে পারলো মাঝরাতে ছোট নিশির ডাক শুনেছে। রাতের আসরে একথা রাঙা দাদুর কানে যেতেই তিনি দোয়া পড়ে ওর বুকে ফুঁ দিলেন, বললেন, খবরদার রাতে কেউ চারবার ডাক না ডাকলে দরজা খুলবি না। শামু বলল, তুমি যে বলো আমাদের পীরের বংশ, ওরা কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। রাঙা দাদু কাষ্ঠ হাসলেন। পীর ছিলেন আমাদের দাদা পরদাদারা, ওদের দোয়া আছে বলে এই আমি এখনো এত কিছুর পাল্লায় পড়েও বেঁচে আছি। তোরাও যেমন জকের বাড়িতে দিব্যি আছিস। মুরব্বির দোয়া না থাকলে এমন হয় না, তবে দিন যত যাবে দোয়ার জোর তত কমবে। তোরা তো আর সেসব আমল করিস না, বুঝি না তোদের বাপ চাচারা কী শিক্ষা দিয়েছে তোদের। ছোটনকে নিচু ডেকেছিল বলে সারাদিন ভারী ডাঁট নিয়ে ঘুরে বেরিয়েছে। আর কিসের পাল্লায় পড়েছিল রাঙা দাদু তাই বলো না। আলবোলার নল ঠোঁটের ফাঁকে ফাঁকে গুঁজে গুর্র গুর্র শব্দ করতে করতে রাঙা দাদু বললেন, অত কিছুর পাল্লায় পড়েছিলাম বলে শেষ করা যাবে না। কেন যাবে না? একটা একটা করে বলোই না, সবটুকু বলতে হবে। ছোটরা সবাই আবার হইচই শুরু করে দিল। শোনো তাহলে। একটু নড়ে চড়ে তাকিয়ায় ঠেস দিয়ে আরাম করে বসলেন রাঙা দাদু। আমি তখন বর্দার খরম পেটা খেয়ে বাড়ির পাট মিটিয়ে দিয়েছি। কয়েক বছর বন বিভাগে চাকরি করে সেটাও ছেড়ে দিলাম। কিছু একটা তো করে খেতে হবে। ঢুকলাম এক ওষুধ কোম্পানিতে। ওদেরই কাজে সেবারে আমাকে সুন্দরবনের কাছাকাছি এক জায়গা যেতে হয়েছিল। জায়গাটা খুলনা থেকে 26 মাইল দক্ষিণ পশ্চিমে। কোনো রকমে চলার মতো রাস্তা রয়েছে, তবে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে যে সে রাস্তায় কোনো মেরামতের ছাপ পড়েনি এটা যে কেউ দেখে বলে দিতে পারবে। ভাগ্যিস জিপে যাচ্ছিলাম, অন্য কোনো গাড়ি হলে সামলানো কষ্ট হতো। নিজেই চালাচ্ছিলাম, সঙ্গে আর কেউ ছিল না। ঝাঁকুনির ভয়ে খুব আস্তে আস্তে চালাতে হচ্ছিল। ভাঙা রাস্তার জন্য ইউনিয়ন কাউন্সিলকে দায়ী করলে একটু অবিচার হবে। রাস্তার দুপাশে জনমানুষের বিশেষ সাড়া শব্দ নেই। তখন পৌষের শেষ বিকেল। কদাচিৎ পথে খড়ের বোঝা মাথায় দুই একটা লোক চোখে পড়ছিল। ঘরবাড়িও দূরে দূরে। পুরো অঞ্চলটাকে কেমন পরিত্যক্ত বলে মনে হচ্ছিল। দেখে মনে হলো বহুদিন আগে হয়তো এখানে লোকজনের আনাগোনা ছিল, বসতি ছিল। হয়তো কোনো কারণে জায়গা এমন বিরান হয়ে গেছে। যাচ্ছিলাম এক হাটে, সেখানে একজন ডাক্তারকে কিছু ওষুধের প্যাকেট দিয়ে আসতে হবে। রাতটা তার ওখানে কাটিয়ে সকালের দিকে ফিরে আসব।
আমার ওপর মোটামুটি এরকম নির্দেশ দেওয়া ছিল। ভাবলাম ডাক্তারের কাছেই শোনা যাবে জায়গাটার এই দৈন্যদশা কেন। বাইরে কোথাও খাবার অভ্যাস আমার তখনও হয়নি, সেই জন্যে ছোট্ট একটা টিফিন ক্যারিয়ারে রাতের জন্য কিছু খাবার নিয়েছিলাম। কতটুকু পথ পেরিয়েছি ঠিক বলতে পারবো না। মাইল মিটার দেখে উঠলেও কোনো লাভ হলো না। আবার নরবরের জিপটির স্পিডের কাঁটা, মাইলের ঘর, সব কিছু যেন পৌষের কনকনে হাওয়ায় জমে গিয়েছিল। কোনোটাই কোনো কাজ করছিল না। তাতে মাথা ব্যথার কোনো কারণ ছিল না। ব্রেকও ভালো কাজ করছিল না। তাতেও ভয় পাওয়ার কোনো কারণ ছিল না, কারণ আমি যথেষ্ট আস্তে আস্তে চালাচ্ছিলাম তো বটেই। তাছাড়া পথে মানুষের দূরে থাক কুকুর বেড়ালো চোখে পড়ছিল না। মোদ্দা কথা, কোনো রকম বিপদের সম্ভাবনা ছিল না। আপন মনে এমন চাঁদের আলো, মরি যদি সেও ভালো গাইতে গাইতে দিব্যি খোশ মেজাজেই যাচ্ছিলাম। অবশ্য আকাশ থেকে সূর্য তখনও বিদায় নেয়নি, তাতে কিছু যায় আসে না। কিন্তু বিপদ বাঁধল তখনই, যখন গং গং ঘোয়াং করে বিদ্ঘুটে একটা শব্দ করে ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল। বারবার স্টার্ট নিতে গিয়েও কোনো ফল হলো না। ফুয়েল ঠিকই আছে। নেমে বনেট খুলে দেখলাম ব্যাটারি ডাউন হয়ে গেছে, যার সাধারণ অর্থ হলো ধাক্কা না লাগালে ইঞ্জিন আর কথা কইবে না। অন্ধকার হতে না হতেই চোখে অন্ধকার দেখলাম। রাস্তার যে অবস্থা, নিজে সুইচ অন করে ধাক্কা দেওয়া যে একেবারেই অসম্ভব। একথা ভাবতে আমার গা হিম হয়ে গেল। আমি কেন, আমার 3 গুণ বেশি জোরালো কেউ যদি থাকতো, সেও যে কিছু করতে পারতো না, এ আমি হলফ করে বলতে পারি। ডিটেকটিভ বইয়ে পড়েছি, মরিয়া হয়ে মানুষ নাকি অনেক অসাধ্য সাধন করতে পারে। কয়েকবার চেষ্টা চালালাম, গাড়ি এক চুলও নড়ল না, বরং আমি পাহড়কে মাটির সাথে বুক মেলালাম। মনে হলো বইয়ে এমন মিছে কথাও লেখে। সেই লেখকগুলোকে পেলে তখন আমার গাড়ি ঠেলতে লাগিয়ে দিয়ে বাহাদুরি দেখাতাম। অবশ্য সবাইকে একসঙ্গে নয়, এক এক করে। আগেই বলেছি, জায়গাটার গা ঘেঁষে রয়েছে সুন্দরবন। রাতের বেলায় একটা রয়্যাল বেঙ্গলের সাথে যে মোলাকাত হবে না, এ কথা জোর গলায় কেউ বলতে পারবে না। যারা সুন্দরবনের কাছাকাছি থাকে তারা জানে পৌষের 1 প্রহর রাতেই বাঘেরা বন থেকে বেরিয়ে ভদ্রলোকের মতো ঘোরাঘুরি করে। আর সুযোগ মতো একজনকে পেলেই দিব্যি ঘাড় মোটকে বনের ভেতর সটকে পড়ে। পাশের ক্ষেতে ধান কাটা হয়ে গেছে, পুরো জমি খাঁ খাঁ করছিল। সেই মুহূর্তে আমার মনে হলো শূন্য জমিটায় যেন প্রচুর সর্ষে ফুল ফুটে আছে, কেমন যেন সবুজ হলুদ। ভয়ে আমি দিশেহারা হয়ে উঠলাম। আন্দাজের উপর হিসেব করলাম আমাকে আরও মাইল 6 পথ পার হতে হবে। যদি হাটে যাবার কোনো ইচ্ছা থাকে, অবশ্য বাঘের পেটে যাবার ইচ্ছে হলে 1 গজ হাঁটার কষ্ট স্বীকার করবারও কোনো মানে হয় না। গন্ধে গন্ধে তারা ঠিকই খুঁজে বের করে নেবে। মানুষ চিনতে ভুল হয়ে শুনেছি, কিন্তু বাঘের ভুল হয়েছে এই রকম কথা আমি কখনো শুনিনি।
বাঘের পেটে যাওয়ার বিন্দু মাত্র ইচ্ছা আমার ছিল না। তবু হেঁটে যেতে পথে ভুল করে বাঘের পেটে যে যাব না, এর নিরাপত্তা মানুষ দূরে থাক, খোদ বাঘও দিতে পারত না। এ নিয়ে বেশিক্ষণ মাথা ঘামানো নিরাপদ নয়। পৌষের সন্ধ্যার নরম সূর্যটা ডুবতে ডুবতে আমার অবস্থার কথা ভেবে হয়তো আফসোস করছিল। তবে রসিকতা করার জন্য অন্যান্য দিনের চেয়ে সেদিন যে বেশি তাড়াতাড়ি ডুবছিল, এতে কোনো সন্দেহ রইল না। আসন্ন রাতের সম্ভাব্য কিছু ঘটনার কথা মনে হতেই আমি একেবারে মরিয়া হয়ে উঠলাম। বাঘ ছাড়া চোর ডাকাতির কোথাও মনে হলো। সুন্দরবন অঞ্চলটায় চোর ডাকাতির খ্যাতি যথেষ্ট, কেউ কম ভয়াবহ নয়। রাতের আগেই আমাকে একটা আস্তানা খুঁজে বের করতেই হবে। চারপাশে তাকালাম, চিৎকার করলাম, চমৎকার প্রতিধ্বনি হলো, কিন্তু তাতে কোনো লাভ হলো না। কোথাও কোনো সাড়া শব্দ নেই। অবাক হলাম, সন্ধ্যের সময় অথচ একটা পাখির ডাকও শুনতে পেলাম না। চারপাশে তাকিয়ে আবার চিৎকার করলাম, কেউ আছো এখানে? প্রতিধ্বনি হলো। সঙ্গে সঙ্গে আমি ভীষণ রকম চমকে উঠলাম। ঠিক সেই মুহূর্তে সূর্যটা হারিয়ে গেল। পাগলের মতো এখানে ওখানে ছুটোছুটি করতে লাগলাম। কোথাও যদি মানুষের কোনো সাড়া শব্দ পাওয়া যায়। পশ্চিমে বেশ দূরে একটি টিলার মতো দেখতে পেলাম। হঠাৎ দেখি সেখানে একজন মানুষ বসে আছে। চমকানোর কারণ এখানে যে টিলা আর মানুষটিকে আগে লক্ষ্য করিনি। মানুষটি কে, আগে কোথায় ছিল, এসব কথা না ভেবে ছুটলাম টিলার দিকে। মানুষের সঙ্গ লাভই ছিল তখন আমার কাছে সবচেয়ে বেশি জরুরি। সূর্য নেই। টিলার কাছে পৌঁছাতে পৌঁছাতে আলোর শেষ রেশটুকুও আকাশ থেকে মুছে গেল। একটা ফিকে কুয়াশা ভেজা অন্ধকার নামতে লাগলো চারপাশে। আমি হাঁপাচ্ছিলাম। জোরে জোরে নিঃশ্বাস ফেলতে ফেলতে মানুষটির কাছে এসে দাঁড়ালাম। অবাক হয়ে দেখি একজন মহিলা, ভদ্র মহিলাই বলা উচিত, মাথায় কাপড় দেওয়া। তখন তিনি আমার দিকে তাকাননি, হয়তো লক্ষ্য করেননি। পশ্চিম আকাশে তাকিয়েছিলেন পাথরের মূর্তির মতো। দম নিয়ে বললাম, আপনার বাড়িতে রাত কাটানোর একটু আশ্রয় পাবো কি? আমি হাটে না। আমাকে কথার মাঝখানে থামিয়ে দিয়ে কর্কশ স্বরে বললেন ভদ্রমহিলা, যেন তিনি একথা বলার জন্য তৈরি হয়েছিলেন। আমার বাড়িতে অসুবিধা আছে বলেই তিনি ঘুরে তাকালেন। আমি একটু চমকে উঠলাম। ভদ্রমহিলার মুখটা আগুনে পুড়ে বিচ্ছিরিভাবে ঝলসে গেছে। একটা চোখ নেই। অপর চোখটি সেই সন্ধে আলোতে দেখলাম ভয়ানক রক্তাক্ত আর বিভৎস রকম বাইরে ঠেলে বেরিয়ে এসেছে। আমি একটু ইতস্তত করলাম, কিন্তু ভিতরে ভিতরে আমি মরিয়া হয়ে উঠেছি। আশ্রয় যেভাবেই হোক পেতে হবে। অপরাধীর মতো মাথা নিচু করে বললাম,
বড় বিপদে পড়েছি মা। হাটে যাবার কোনো পথই দেখছি না। গাড়িটা হঠাৎ বিকল হয়ে গেছে। দয়া করে আমাকে আপনার ছেলের মতো ভাবুন। ভদ্র মহিলা ফিসফিস করে বললেন, ছেলে? ভয়ে আমি ব্যাকুল হয়ে বললাম, ছেলে মনে করুন না মা। আমার মা যদি বেঁচে থাকতেন তাহলে তিনি আপনারই মতো হতেন। তিনি বিড়বিড় করে উচ্চারণ করলেন, মা, মা। কি যেন ভাবলেন তিনি। আবার ঘুরে পশ্চিমের আকাশে তাকালেন। খুব আস্তে করে বললেন, বাড়িতে আমি একা থাকি। আমি সঙ্গে সঙ্গে বললাম, আমার জন্য আপনাকে কিছুই করতে হবে না মা। তিনি তেমনই আস্তে বললেন, আমার সে ক্ষমতাও নেই। তারপর ঘুরে বললেন, এসো, এসো আমার সঙ্গে। কথা না বলে অনুসরণ করলাম। প্রচুর গাছ, অনেক বছরের পুরনো শাল আর দেবদারু, রীতিমতো ঠাস বুনট। এর জন্যে গাছের ভিতরের মস্ত দোতলা বাড়িটা আগে চোখে পড়েনি। বহু বছরের ঝড়ঝাপটা এ বাড়ির ওপর দিয়ে বয়ে গেছে। চেহারা দেখেই বোঝা যায়। দরজা জানালা ভাঙা, কোথাও একেবারেই নেই। প্যালেস্তারা খসে ইট বেরিয়ে পড়েছে। সারা দেওয়ালের অসত্য আর বটের চারা স্বচ্ছন্দের শিকড় মিলে দিয়েছে। অনেকটা পুরো বাড়ির মতো মনে হলো। অনেকগুলো প্রশ্ন মনে ভিড় জমালো। এই বিরান জায়গায় কেন বাড়িটা? ভদ্রমহিলা কেন একা থাকেন? একা তা চলে কি করে? এমনই তরো অনেক প্রশ্ন, কিন্তু সব আমাকে চেপে যেতে হলো। ভদ্রমহিলা বাড়ির ভেতরে ঢুকতেই চৌকাঠ ধরে থমকে দাঁড়ালেন। বিস্মিত হয়ে আমিও দাঁড়িয়ে পড়লাম। তিনি পেছনে না তাকিয়ে বললেন, দেখো, তোমাকে একটা কথা বলবো, তোমার ভালোর জন্যই বলছি। আমার বাড়িতে অনেক কিছুই তুমি দেখতে পাবে, যাতে যাতে তোমার মনে প্রশ্ন জাগতে পারে। আমি চাই না তুমি কোনো প্রশ্ন করে আমাকে বিরক্ত করো। সব কিছু সহজভাবে নিতে চেষ্টা করো। বলেই তিনি ভেতরে ঢুকলেন। আমি আবার তাকে অনুসরণ করলাম। তখন আমার ভয় হলো। চোর ডাকাতের হাতে পড়েনি তো? বলা যায় না। হয়তো এসে আড্ডা চিনে গেছে বলে আমাকে এভাবে এখানে আনা হয়েছে। কিন্তু তাও হচ্ছে কোথায়? আমি নিজেই যে জোর করে এসেছি। হতেও পারে হয়তো ভদ্রমহিলা ভালো বলেই আমাকে বারণ করেছিলেন। তাহলে আমি নিজেই ডাকাতির আড্ডায় এসে পড়েছি। ভেবে কোনো কুল কিনারা পেলাম না। জীবনে বহুবার বিপদে পড়েছি, বহু অভিজ্ঞতাও হয়েছে, যার জন্যে বহু বিপদের হাত থেকে অভাবনীয় উপায়ে রক্ষাও পেয়েছি। আমার সবচেয়ে বড় অভিজ্ঞতা হচ্ছে বিপদে কখনো উত্তেজিত হয়ে মাথা গরম না করা। যতক্ষণ তুমি ঠান্ডা মাথায় থাকবে ততক্ষণ বিপদের হাত থেকে উদ্ধার পাওয়ার কথা ভাবতে পারবে। কিন্তু যেই তুমি উত্তেজিত হয়েছ তখন আর রক্ষা নেই। সব কিছু গোলমাল হয়ে যাবে। অনেক সহজ পথ তুমি ভুলে যাবে।
আর কখনো হাল ছাড়তে নেই। তোমার নিঃশ্বাস যতক্ষণ বইছে ততক্ষণ তুমি বাঁচার আশা করতে পারো। বুদ্ধিটাকে যত পারো খেলাতে চেষ্টা করবে। আমি ঠিক করে ফেললাম একেবারে বেঘরে মরা অসম্ভব। আমাকে তৈরি থাকতে হবে। পালানোর চেষ্টা করা উচিত হবে না। আমার কাছে এই জায়গার কোনো ঠিকানাই জানা নেই, কিন্তু ডাকাতের সব নখদর্পণ থাকার কথা। যে মুহূর্তে তারা খবর পাবে আমি পালিয়েছি তখনই সতর্ক হয়ে যাবে। তখন কেন জানি না আমার মনে হচ্ছিল এ ভদ্রমহিলা আমার কোনো ক্ষতি হতে দেবে না। তার কথা মতো চলাটাই সবচেয়ে বেশি উচিত হবে। অনেকগুলো ঘর পেরিয়ে একটা ঘরে এসে তিনি বললেন, তুমি এই ঘরে থাকতে পারো, চাদরটা ঝেড়ে ফেলো, আমি একটা কম্বল এনে দিচ্ছি। ঘরটা প্রকাণ্ড, আসবাবপত্র খুব বেশি ঠাহর হলো না। তাকে বললাম, আমার খাবারগুলো গাড়িতে রয়ে গেছে, আপনি যদি বলেন তাহলে নিয়ে আসি। রাত বেশি হলে অসুবিধা হতে পারে। তিনি একটু চঞ্চল হয়ে উঠলেন। আগে কেন আনোনি? এক্ষুনি যাও, ছুটে যাবে আর আসবে, আমি দরজায় দাঁড়াচ্ছি। আমি ছুটলাম। এক দৌড়ে রাস্তায় গাড়িটার কাছে এলাম। টিফিন ক্যারিয়ারটা নিলাম, একটা টর্চ নিলাম, আর কি মনে হতে হাত দেড়েক লম্বা লোহার স্ক্রু ড্রাইভারটাও কোমরে গুঁজে নিলাম। ভদ্রমহিলা রাত হবার কোথায় কেন চঞ্চল হয়ে উঠেছিলেন সে বুঝে উঠতে পারছিলাম না। শুধু মনে হলো তিনি সত্যিই আমার ভালো চান। টর্চের আলো ফেলতে ফেলতে আসছিলাম। তিনি দরজার চৌকাঠ ধরে দাঁড়িয়েছিলেন। আমি আসতেই খুব শান্ত অথচ কঠিন গলায় আস্তে আস্তে বললেন, আমার এখানে টর্চ চালাতে পারবে না, আলো আমি সইতে পারি না। থতমত খেয়ে বললাম, তাই হবে মা। তিনি এবার নরম স্বরে বললেন, ঘরের দরজা ভালোভাবে বন্ধ করবে, খাবার খেয়ে শুয়ে পড়ো। মাথা নেড়ে ঘরে ঢুকলাম। তিনি চলে গেলেন। টপ করে একবার টর্চটা জ্বাললাম। উঁচু পুরনো আমলের খাট, চাদরটা টান করে বিছানো, একটা কম্বল ভাঁজ করা। লক্ষ্য করলাম চাদর এবং কম্বল দুটোরই এক কোণের কাছে বেশ কিছুটা জায়গা পুড়ে গেছে। ঘরের একদিকে সেকেলে নকশা আঁকা বিরাট ড্রেসিং টেবিল, আর একদিকে একটা সিন্ধুক। প্রায় পুরো একটা দেয়াল জুড়ে সিন্ধুকটা। ঘরের দেয়ালের বেশিরভাগ প্যালেস্টারা খসে পড়েছে। আগুনের ধোঁয়ার কালচে দাগ এখানে সেখানে। সিন্ধুকের উপর টিফিন ক্যারিয়ারটা রাখলাম। এক এক করে 3টে বাটি খুললাম। পরোটা, ভাজি, ডিম আর পুডিং। বসতেই পানির কথা মনে হলো। টর্চ জেলে ঘরের চারপাশে পানির কোনো রকম ব্যবস্থা দেখতে পেলাম না। অবশ্য এখানে পানি না থাকা খুবই স্বাভাবিক, বরং থাকলে সেটা অস্বাভাবিক হতো। কিন্তু পানি না হলে যে একেবারেই চলবে না। বাড়ির ধারে কাছে টিউবওয়েল কিংবা কুয়ো নিশ্চয়ই আছে। এই ভেবে টর্চ আর টিফিন ক্যারিয়ারের একটা বাটি হাতে বেরিয়ে পড়লাম। টর্চ বেশি জ্বালাতে সাহস হচ্ছিল না।
কখন সেই ভদ্র মহিলা দেখে বিরক্ত হন। ঘর থেকে বেরিয়ে কিছু দূর যাবার পর হঠাৎ সেই ভদ্র মহিলা পেছন থেকে ডাকলেন, দাঁড়াও, কোথায় যাচ্ছ? টর্চ নিভিয়ে বললাম, পানির জন্য যাচ্ছি। কোথায় পানি? কর্কশ গলায় আমাকেই প্রশ্ন করলেন তিনি। আমতা আমতা করে বললাম, এদিকে কোনো টিউবওয়েল কি? কে বললে এদিকে পানি পাওয়া যাবে? ভদ্রমহিলার গলার স্বর আরও কর্কশ হয়ে উঠল। ঘরে যাও, রাতে ঘর থেকে কোথাও বেরোবে না। অপরাধীর মতো ঘরের উদ্দেশ্যে পা বাড়ালাম। ভদ্রমহিলা চলে গেলেন। ঘরে ঢুকতে হঠাৎ খট করে একটা শব্দ হলো। টর্চের আলো ফেললাম, কেউ কোথাও নেই। মনে হলো ভুল শুনছি না তো। বুকটা হঠাৎ একটু কেঁপে উঠল। ভুল কেন শুনব? আমার মাথাকে ঠান্ডা রাখতে পারছি না, কিন্তু মাথা গরম করলে একটা অঘটন ঘটবে এরকম একটা ধারণা আমার এ বাড়িতে পা দেবার পরপরই জন্মেছিল। সমস্ত চিন্তা ঝেড়ে ফেলে দিলাম। সামান্য কিছু খেয়ে শুয়ে পড়া দরকার, এই ভেবে সিন্দুকটার কাছে এলাম। টর্চের আলো ফেলতেই চমকে উঠলাম। এ কি, টিফিন ক্যারিয়ারের খাবারগুলো কোথায়? একটু আগে যেখানে দুটো পরোটা, দুটো ডিমের মামলেট, ফুলকপি আর আলুর ভাজি ছিল, কিছুই নেই। শুধু পুডিংটুকু অক্ষত অবস্থায় রয়েছে। কে এলো ঘরে? ভদ্রমহিলা ছাড়া এই বাড়িতে আর কেউ আছে বলে মনে হয় না। তবে কি তিনি? তার সঙ্গে তো দেখাই হলো। এত কম সময়ে তার পক্ষে খাবারগুলো সরানো সম্ভব নয়। তাছাড়া তিনি এ রসিকতা কেন করবেন? আমার মনে হলো হয়তো বাড়িতে লোকজন নেই, খাবার কিছু নেই। বাইরের লোকের কাছে চাওয়াটা লজ্জার কাজ মনে করে তার চেয়েও বেশি লজ্জার কাজ আমার অগোচরে তাকে করতে হয়েছে। প্রত্যেকটা প্রশ্নের একটা জবাব খুঁজে নিচ্ছিলাম। পুডিংটুকু খেয়ে এ নিয়ে হয়তো আর মাথা ঘামাতাম না, কিন্তু পুডিং খেয়ে সিন্দুকটার উপর থেকে যখন উঠেছি তখনও একটা অদ্ভুত ঘটনা ঘটল, যার কথা মনে হলে আজও বুক কেঁপে ওঠে। টর্চটা খাবার সময় জ্বেলেই রেখেছিলাম। বসেছিলাম সিন্দুকের উপরে। খাবার শেষ হলে মনে হলো সিন্ধুকের ভেতর থেকে কে যেন উপরের দিকে চাপ দিচ্ছে। নামতেই সিন্ধুকের ডালাটা সামান্য ফাঁক হলো। সঙ্গে সঙ্গে শরীরের সব রক্ত আমার মাথায় উঠে এলো। টর্চের আলোতে আমি স্পষ্ট দেখতে পেলাম আমার টিফিন ক্যারিয়ারের বড়টা, যার কিছুটা অংশ তখন সিন্ধুকের ভেতরে আর বাকিটা বাইরে। ধীরে ধীরে সিন্ধুকের ভেতরে অদৃশ্য হয়ে গেল। সঙ্গে সঙ্গে ভারী ডালাটা পড়ে গেল। পাগলের মতো সিন্ধুকের ডালাটা প্রাণপণে উঠাতে চেষ্টা করলাম। হাত লাগানোর পর মুহূর্তেই মনে হলো এই অসাধ্য সাধন আমার মতো 10 জনের পক্ষেও সম্ভব নয়। ব্যাপারটা সম্পূর্ণ অস্বাভাবিক আর ভৌতিক বলে মনে হলো। এই বাড়িটা মানুষের ধরাছোঁয়ার বাইরে, অন্য কোনো অশুভ শক্তির প্রভাবে রয়েছে। সমস্ত কিছু অশরীরী কোনো শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। মানুষের কোনো ক্ষমতা এখানে কাজে লাগবে না। আমার ভেতর থেকে কে যেন বলে উঠল, পালাও। আর এক মুহূর্ত এখানে থাকা উচিত হবে না।
টর্চ জ্বালব না, মহিলাটি টের পেয়ে যেতে পারেন। আস্তে আস্তে পা টিপে টিপে দরজার কাছে এলাম। খুট করে ছিটকানিটা নামিয়ে দরজাটা ফাঁক করলাম, আর সঙ্গে সঙ্গে ভূত দেখার মতো চমকে উঠলাম। দরজার সামনে সেই মহিলাটি দাঁড়িয়ে, বারান্দায় ওপাশ থেকে আসা চাঁদের আলোয় মহিলাকে ভয়ানক মনে হলো। চাপা কণ্ঠস্বর শুনতে পেলাম। কোথায় যাচ্ছ? আমি বললাম, চলে যাব, এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়, আপনি আমাকে যেতে দিন। আমার গলার স্বর কাঁপছিল, পুরো শরীরটা কাঁপছিল। মহিলার পেছন থেকে ভারী ফ্যাঁস ফ্যাঁসে গলায় কে যেন বলল, এখান থেকে কেউ জীবিত ফিরে যেতে পারে না। লম্বায় 6.5 ফুটের মতো, গায়ে ভারী হালখাল্লা একজন পুরুষ সামনে এগিয়ে এলো। মহিলাটি চঞ্চল হয়ে উঠলেন, পুরুষটিকে হাত দিয়ে সরিয়ে কঠিন স্বরে বললেন, না, এর কোনো ক্ষতি তুমি করতে পারবে না। পুরুষটি ধাক্কা মেরে মহিলাটিকে মাটিতে ফেলে দিল। সরো, পথ ছাড়ো, ওদের জন্য অনেক রক্ত লাগবে, মানুষের রক্ত, এভাবে একে ছেড়ে দিতে পারি না। আমি শুধু অনুভব করছি, এখনো জ্ঞান হারাইনি। 1 পা 2 পা পিছিয়ে গেলাম। লোকটা আস্তে আস্তে এগিয়ে এলো। আমি আরো পিছিয়ে গেলাম। ছুটে যাবার শক্তি আমি হারিয়ে ফেলেছি। লোকটা এবার অক্ষমতার কথা জেনেই আস্তে আস্তে এগুচ্ছে। আমি আরো পিছিয়ে গেলাম। পা দুটো অসম্ভব ভারী হয়ে এসেছে। পেছনে দেয়ালের সঙ্গে আমার পিঠ ঠেকল, আর যাবার পথ নেই। লোকটা 1 পা করে এগিয়ে আসছে, হাত দুটো সামনে মেলে ধরে। আর 2 পা এগিয়ে এসে লোকটা আমার গলা টিপে ধরবে দেখেই মনে হয় অসুরের শক্তি রয়েছে ওর গায়ে। তখনই আমার মনে হলো আমি এখনো বেঁচে আছি, আমাকে বাঁচতে হবে। শরীরে শক্তি ফিরে পেলাম। কোমরের বেল্টে গোঁজা স্ক্রুড্রাইভারটার কথা মনে হলো। আর 1 পা, বাঁ হাতে টর্চটা লোকটার ঠিক মুখের উপর চেলে ধরে ডান হাতে বিদ্যুৎ বেগে স্ক্রুড্রাইভারটা ওর চোখের ভিতর ঢুকিয়ে দিলাম। একটা মরণ চিৎকার করে লোকটা 2 হাতে মুখ ঢাকলো। সেদিকে ভ্রুক্ষেপ না করে আমি ছুটে বেরিয়ে এলাম। আমি ছুটছিলাম, পেছনে ভারী পায়ের শব্দ। টর্চটা জেলে আমি প্রাণপণে ছুটছি। পায়ের শব্দ ক্রমশ কাছে আসছে। আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটছি। যেভাবেই হোক এ পিশাচপুর থেকে আমাকে পালাতে হবে। রাস্তায় উঠে ছুটছিলাম সামনের দিকে। সেই রাতে একরকম ছুটতে ছুটতে ডাক্তারের বাড়ি গিয়েছিলাম। ওখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমি জ্ঞান হারাই। পরে আমার মুখে সব কথা শুনে ডাক্তার 1 মিনিট থ মেরে বসে রইলেন। তারপর বললেন, আপনি বেঁচে আছেন তাহলে? আমি বললাম, বেঁচে আছি, দেখতেই পাচ্ছেন। ও বাড়িতে ওরা কারা? ডাক্তার একটু ইতস্তত করে বললেন, ওরা কোনো জীবিত মানুষ নয়, আবার মৃতও নয়। বহুকাল আগে ওটা ছিল এক অত্যাচারী জমিদারের বাড়ি। ভয়ানক অত্যাচারী ছিল জমিদার। অনেকে মারবার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। জমিদার ছিল পিশাচ সিদ্ধ। একদিন গ্রামের সমস্ত প্রজা খেপে গিয়ে জমিদারের বাড়ি আগুন ধরিয়ে দেয়। বাড়ির সবাই পুড়ে মরে।
পরে লোকেরা দেখলো পিশাচরা মরেনি, মানুষের রক্ত খেয়ে ওরা বেঁচে রয়েছে। শেষে আস্তে আস্তে একসময় পুরো গ্রামটাই বিরান হয়ে যায়। রাঙা দাদুর গল্প শেষ হতেই বড় বিবি দাদু এসে তাড়া লাগালেন। তোদের খাবার নেব, মারা কতক্ষণ বসে থাকবে? শিগগির নিচে গিয়ে খেয়ে আয়। পিশাচরা কি ডিম পরোটা খায় দাদা? শামু চাপা গলায় ধমক দিল। চুপ কর দাদা, রাঙা দাদুর কানে গেলে আর গল্প শুনতে হবে না। ধন্যবাদ বন্ধুরা, আজকের গল্প এতটাই। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। একটা গল্প রেকর্ড করতে এবং সম্পূর্ণটা এডিট করতে খুবই কষ্ট এবং সময় লাগে। তার উপর আমার শরীর খুবই অসুস্থ, কদিন ধরে জ্বরে ভুগছিলাম। একটু সুস্থ হতেই আমি আপনাদের জন্য আবার গল্প নিয়ে চলে এলাম। থ্যাংক ইউ গল্পটি শোনার জন্য। চলুন আজকের গল্প এখানেই শেষ করলাম। গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনাদের একটা লাইক এবং একটা কমেন্ট কিন্তু আমাকে গল্প রেকর্ড করতে অনুপ্রেরণা যোগায়। ধন্যবাদ। আজকের গল্প এখানেই শেষ করলাম। আপনার রাত্রি শুভ হোক। গুড নাইট।